তাই তো বললাম, ঠিক আছে। আচ্ছা, এই দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালে এই কাঞ্চি কিন্তু শিক্ষা চর্চার প্রধান কেন্দ্রে পরিণত হয়ে উঠেছিল। কাঞ্চি ছিল পল্লবদের রাজধানী। ওকে। আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি ছিল, কে ছিল বলতো? দণ্ডিন। একটু আগে বললাম সভাকবি কে ছিলেন? দণ্ডিন। দণ্ডিন লেখা বইয়ের নাম বলো, তিনটে নাম বলেছিলাম, বলো। দাসকুমার চুরি, হুম, তারপরে কাব্যাদর্শ, তারপরে অবন্তী সুন্দরী কথা, তাই তো বলেছিল? অবন্তী সুন্দরী কথা। হ্যাঁ, ওনার সভাকবি ছিলেন। আচ্ছা, এই দ্বিতীয় নরসিংহ বর্মন চীনা সম্রাটের নিকট দূত পাঠিয়েছিলেন 720 খ্রিস্টাব্দে। চীনা সম্রাটের নিকট দূত পাঠিয়েছিলেন। কোশ্চেন যদি দেয় কোন পল্লব রাজা চীনা দরবারে দূত পাঠিয়েছিলেন, কি হবে? দ্বিতীয় নরসিংহ বর্মন। এনারা আর কোন উপাধি, এনার আর কোন মন্দির আছে কৈলাসনাথ মন্দির ছাড়া? হ্যাঁ, অনেক মন্দির আছে। দ্বিতীয় নরসিংহ বর্মন তো এটা রাজসিংহ রীতি, রাজসিংহ রীতি অনেকগুলো মন্দির আছে। এই মন্দিরগুলো পরে আসবো জন্য আমি কম পড়ালাম। বৈকুণ্ঠ পেরুমল মন্দির আছে। ঠিক আছে, অসুবিধা নেই। বৈকুণ্ঠ পেরুমল মন্দির, বুঝেছ? ইম্পর্টেন্ট। তিরি পুরান্তেশ্বর মন্দির, ঐরাবতেশ্বর মন্দির, ঠিক আছে। আচ্ছা, আমি তো বলে পল্লব শিল্পকলার উপর নোট দিয়ে দেবো না, বললি তো। মানে তাহলে যখন এনাটা লিখছিস তাহলে লিখেই নে। কাঞ্চির হচ্ছে কৈলাসনাথ মন্দির, ঠিক আছে। যদি নোট দিস তাহলে লাগবে না। নোট দিয়ে দেবো, ওখানে পেয়ে যাবি। কাঞ্চির আমি তো মুখে বলে দিই, কাঞ্চিতে কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির। কৈলাসনাথ মন্দির হচ্ছে শিব মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির হচ্ছে বিষ্ণু মন্দির। ক্লিয়ার হলো? আচ্ছা, কাঞ্চিতে আরো আরো দুটো মন্দির আছে, সেটা হচ্ছে ত্রিপুরান্তকেশ্বর মন্দির, ঐরাবতেশ্বর মন্দির। চারটে মন্দির পেলাম। ক্লিয়ার হলো? আচ্ছা, মহাবলীপুরমের মন্দির আছে। মহাবলীপুরমের কি কি আছে? মহাবলীপুরমের মুক্তেশ্বর মন্দির, তীর মন্দির, তীর মন্দির বা সোর মন্দির, এটা হচ্ছে সমুদ্রের একদম তীরে অবস্থিত তীর মন্দির। পরীক্ষায় দেয় তীর মন্দির কে নির্মাণ করেছিলেন, তীর মন্দির বা সোর মন্দির। আর হচ্ছে ঈশ্বর মন্দির, মুকুন্দ মন্দির। এই মন্দিরগুলো দ্বিতীয় নরসিংহ বর্মন নির্মাণ করেছিলেন। কি বললাম, বুঝেছ? এগুলো সব মহাবলীপুরমের। মহাবলীপুরমের, আর আগেগুলো কাঞ্চিতে, ঠিক আছে। মানে পল্লব শিল্পকলা মেন দুটো, কাঞ্চি আর মহাবলীপুরম বা মামল্লপুরম, ঠিক আছে। আচ্ছা, এখানে তার আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাগাপট্টিনামে, নাগাপট্টির পাশেই হয় নাগাপট্টিনাম। নাগাপট্টিনামে তিনি ওই চীনা বৌদ্ধদের জন্য চীন মন্দির নির্মাণ করেছিলেন। নাগাপট্টিনাম বা নেগাপট্টিনাম, নাগাপট্টিনামে চীন মন্দির নির্মাণ করেন। পট্টিনাম চীন মন্দির বৌদ্ধ ভিক্ষুদের জন্য বলে তো নির্মাণ করেছিলেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় চিনি প্যাগোড়া। প্যাগোড়া মানে ওই খাস কাটা খাস কাটা খাস কাটা, বুঝেছ? এই হচ্ছে আমাদের দ্বিতীয় নরসিংহ বর্মন, এর বাইরে সেরকম কিছু নেই। তারপরে আছে ধরো দ্বিতীয় পরমেশ্বর বর্মন, তার সময়কালও সেরকম কিছু নেই, বুঝেছ? এই আর তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় নন্দী বর্মন। এই নন্দী বর্মন, দ্বিতীয় নন্দী বর্মন, এনার সময় এই যে বললি 720তে যে ও একদল মানে পাঠাচ্ছে, দক্ষিণ ভারতীয় যে দল পাঠাচ্ছে, অ্যাকচুয়ালি এই দুধগুলোকে কি কি বলে পাঠানো হতো? নিজেদের কৃতকর্ম জানানোর জন্য নাকি জ্ঞান অর্জনের জন্য? মানে ঠিক কি কারণে দুধ পাঠানো হচ্ছে? না, দুধ পাঠায় হচ্ছে দুটো রাজ্য বা দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য। কি বললাম, বুঝেছ?
যেমন ধরো মানে আমাদের যেমন, সম্প্রীতি গড়ে তোলার জন্য। হ্যাঁ শুধু সম্প্রীতি না, মানে সম্প্রীতি থাকলোই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে গড়ে উঠলো মানে কি বলতো, এরপরে কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে লাভবান হবে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, বুঝতে পারলাম? আচ্ছা। মানে যে কোনো রাজবংশ বা দেশের উন্নতির জন্য দূত পাঠানো হয়। প্রথমে বন্ধু তার হাত বাড়িয়ে দেয়, তারপরে সেই দেশের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তো শুধু ওই দুধ বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাণিজ্যিক, তুই ঠিক আছে তুমি আমাকে এই, আমার রাজ্যে এই বাণিজ্য করো, আমি তোমার রাজ্যে এই বাণিজ্য করবো, বলে তো। শিক্ষা ক্ষেত্রে জ্ঞানের আদান প্রদান, শিল্পের ক্ষেত্রে আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদান প্রদান, বুঝেছো তো, সবকিছুর ক্ষেত্রে। স্যার এই যে এখন হুম। পররাষ্ট্রমন্ত্রীর মতন আর কি। তা দ্বিতীয় নন্দী বর্মন, দ্বিতীয় নন্দী বর্মনের ইম্পর্টেন্ট তার উপাধি, উপাধি কি ছিল? উপাধি ছিল পল্লব মল্ল। কি উপাধি ছিল? পল্লব মল্ল। এটাও ইম্পর্টেন্ট উপাধি, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নন্দী বর্মন এনাকে কিন্তু পরাজিত করেছিলেন দ্বিতীয় বিক্রমাদিত্য, চালুক্যরাজ। এই যে চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য দ্বিতীয় নন্দী বর্মনকে পরাজিত করেছিলেন, এবং দ্বিতীয় নন্দী বর্মনের প্রতিদ্বন্দ্বী যার নাম ছিল চিত্রমায়া, তাকে সিংহাসনে বসিয়েছিল। চিত্রমায়া, চিত্রমায়া কিন্তু 20 বছর রাজত্ব করেছিলেন। রাজত্ব করার পরে তখন আবার পরবর্তীকালে নন্দী বর্মন আবার তার একজন সেনাপতি বা সহযোগী চিত্রমায়াকে পরাস্ত এবং হত্যা করে দ্বিতীয় নন্দী বর্মনকে আবার সিংহাসনে বসিয়েছিলেন। কি বললাম, বুঝেছো? আচ্ছা, দ্বিতীয় নন্দী বর্মন কিন্তু বৈষ্ণব ছিলেন, বৈষ্ণব ধর্ম অনুরাগী, এবং তিনি কিন্তু অনেক মন্দির নির্মাণ করেছিলেন, বুঝেছো? যেমন কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির। দেখো আমি একটু আগে বললাম কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির করেছিল কে? দ্বিতীয় নরসিংহ বর্মন। কিন্তু বৈকুণ্ঠ পেরুমল মন্দির দ্বিতীয় নরসিংহ শুরু করেছিল, শেষ করেছিল কে? দ্বিতীয় নন্দী বর্মন। ক্লিয়ার হলো? কাঞ্চির বৈকুণ্ঠ পেরুমল মন্দির। মুক্তেশ্বর মন্দির, এটাও কিন্তু শুরু করেছিল দ্বিতীয় নরসিংহ বর্মন, শেষ করেছে দ্বিতীয় নন্দী বর্মন। আর হচ্ছে তোমার মাতঙ্গেশ্বর মন্দির কাঞ্চিতে, এটা নির্মাণ করেছে দ্বিতীয় নন্দী বর্মন। দ্বিতীয় নন্দী বর্মনের সমসাময়িক একজন আলোয়ার ছিলেন। আলোয়ার কারা বলতো? আলোয়ার বিষ্ণু বৈষ্ণব। আলোয়ার হচ্ছে বৈষ্ণব। এই পল্লব যুগেই কিন্তু আলোয়ার আর নাইনারের উত্থান ঘটেছিল, জানো তো? ভক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল এই পল্লব মানে এই যুগেই। তো আলোয়ার একজন ছিলেন, সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম অনুরাগীদের আলোয়ার বলা হয়। তার নাম হচ্ছে তিরুমঙ্গলয়, তিরুমঙ্গলয়। এ ছিলেন দ্বিতীয় নন্দী বর্মনের সমসাময়িক একজন আলোয়ার বা বৈষ্ণব সন্তু, বুঝেছ? এইগুলো হচ্ছে দ্বিতীয় নন্দী বর্মনের সমসাময়িক বিভিন্ন ঘটনাবলী, এইগুলো থেকে কোশ্চেন দেয়। আর এরপরে দুই একজন রাজার নাম ছিল। সবশেষে রাজা হচ্ছে অপরাজিত পল্লব বা অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন, অপরাজিত বর্মন পল্লব, তিনি হচ্ছেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, শেষ রাত। শেষ রাজা। পরবর্তীকালে চালুক্য, চোল, চোল তো নিচে বললাম, এই চোলদের হাতে কিন্তু অপরাজিত বর্মন পল্লব পরাজিত নিহত হন, এবং এই অঞ্চল চোলরা দখল করে নেয়। কি বললাম, বুঝেছো? এরপরে চোল সাম্রাজ্য শুরু হলো। এই হচ্ছে অপরাজিত বর্মন পল্লব। কি বললাম, বুঝেছো? তাহলে এখানে কোশ্চেন যদি দেয় পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে, কি হবে? বা মহান পল্লব বংশের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা কি হবে? সিংহ বিষ্ণু, সিংহ বিষ্ণু। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। ভেরি গুড। শ্রেষ্ঠ রাজা কে? অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন বা অপরাজিত পল্লব ভাগ, অনেক সময় একই লোক। পুরো নাম যদি বলো অপরাজিত বর্মন পল্লব, ঠিক আছে? এই হচ্ছে পল্লবদের রাজনৈতিক ইতিহাস। বোধ বুঝবো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। এবার পল্লবদের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে একটু জানি, প্রশাসন থেকে একটু কোশ্চেন কম দেয়, তবুও তো পড়া উচিত, বুঝলো তো? তো প্রশাসন তো ওই একই, সব রাজবংশেরই প্রশাসনের সর্বদেশ শীর্ষে থাকে রাজা, তাই না? এবার রাজাকে সাহায্যের জন্য বিভিন্ন রকম মন্ত্রী পরিষদ থাকে, মন্ত্রী থাকে, বুঝলে তো? তো এই মন্ত্রী পরিষদকে বলা হতো পল্লব যুগে, তাকে বলা হতো রহস্য দাসিকা। রহস্য দি পদার্থ, এটা হচ্ছে পল্লব যুগের মন্ত্রী পরিষদ, রহস্য দি কদাস। ওকে। আর মন্ত্রীকে বলা হতো রহস্য দিকদ। এটা হচ্ছে মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ। আর এটা হচ্ছে মন্ত্রী, মন্ত্রীকে কি বলা হতো? রহস্য দিকদ, কদস, রহস্য দিকদ, কদ কদ, এটা হচ্ছে মন্ত্রী, বুঝলে তো? আর এখানে তো প্রশাসন ব্যবস্থা তো বিভিন্ন রকম জানি আমরা, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন অংশকে বিভিন্ন নামে অভিহিত করা হতো। পল্লবদের তো ওদের ভাষা, বুঝলে তো? সেটা হচ্ছে রাজার একান্ত সচিবকে বলো, আমি এগুলো নোটস দিয়ে দেবো, তোমার লিখলে লিখলো, না লিখো না লেখো। আমার মনে হয় এগুলো নোট দিয়ে দেয়, এই হ্যাঁ, বেশি আমি জাস্ট পরীক্ষা আমি জাস্ট দেয় আলোচনা না। করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমি 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 একটা জাস্ট আলোচনা প্রশ্ন করে করি। দিচ্ছি। বল। প্রশ্ন হচ্ছে যে আমি এখন কিন্তু দুটো দুটো জায়গা পাচ্ছি ভারতের ইতিহাসে, যে একটা বংশ আগেও ছিল, পরেও ছিল, কিন্তু মাঝখানে অন্য ডাইনাস্টি এসে গেছে। সেটা হচ্ছে, এক হচ্ছে ওই বাতাপি বাদামি বা বাতাপি চালুক্য, আবার মাঝখানে রাষ্ট্রকূট ঢুকে যায়। আবার ওই সঙ্গম সাহিত্যের চোল, মাঝখানে পল্লব ঢুকে যায়, আবার চোল আসে, যেটা হচ্ছে প্রকৃত শক্তিশালী চোল। হুম। আবার বাতাপি চালুক্যর ক্ষেত্রেও তাই, মানে বাতাপি চালুক্য, তারপরে উম, মানে রাষ্ট্রকূট, না বাতাপি চালুক্য, বেঙ্গি চালুক্য, রাষ্ট্রকূট, তারপরে হচ্ছে পরবর্তী চালুক্য। ভারতের ইতিহাসে এরকম আর কোন ডাইনাস্টি আছে যে আগে পরের মাঝখানে অন্য ডাইনাস্টি এসে গেছে? আর কোন ডাইনেস্টি উত্তর ভারতে সেরকম তো পাওয়া যায় না সেরকম ভাবে, ঠিক আছে? দক্ষিণ ভারতে মেন হচ্ছে এই পল্লব, চোল, চালুক্য, এইগুলোই মেন। এই ও মাঝে আচ্ছা মাঝে আচ্ছা, ব্রেক হয়ে যাচ্ছে, বুঝলি? একটা মনে পড়েছে, মুঘলদের ক্ষেত্রে শেরশাহ সূরি বংশ। হ্যাঁ, ও তো শেরশাহ মুঘলদের ক্ষেত্রে। না, আমি প্রাচীন হ্যাঁ, ভারতে আছি তো, এখনো মধ্যযুগে আসেনি, না, এই আমি কারণে। গোটাটাই বিতরণ করছি যে এরকম এরকম হ্যাঁ, ভাবলে হয়তো পাওয়া যেতে পারে। দেখ কত রকম কি ভাবনা বললাম বুঝলি? নিয়েই তোর ভাবতে হবে, মানে কি যে সে তো ইন্টারভিউতে সে ধরতে তো পারি, ঠিকই। যে এরকম মাঝখানে এসে গেছে আমার একটা ডাইনাস্টি। তোমার কনসেপ্ট তৈরি করার জন্য বলছি আমি, মানে এই ধরনের প্রশ্ন হ্যাঁ, actually ধরতেই প্রশ্ন নয়, ধরতেই পারে। ধরতেই পারে যে এমন ডাইনাস্টির মাঝখানে অন্য ডাইনাস্টি এসে গেছে। বলো তো এরকম কোন ডাইনাস্টির নাম জানা আছে তোমার? হুম। এটা কি কোনো বইতে থাকবে লেখা? এই কারো কোনো কোশ্চেন থাকলে বলো, তাহলে আমি ওইগুলো আর পড়াচ্ছি না, ওগুলো তো নোট এগুলো দিয়ে আর দেবো। পড়াতে হবে না, হ্যাঁ, প্রসারণ ও ব্যবস্থা, নোট দিয়ে দিলে হবে। ধর্মীয় জীবন, ধর্মীয় আমি যে নোটসটা দেবো ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি আসে ওর মধ্যেই আসবে, ঠিক আছে? আর হচ্ছে বিশেষ করে পল্লব শিল্পকলাটা খুব ভালো করে পড়বে, ওখান থেকে এসসিসি বলো, এমএসসি বলো, ওখান থেকে কিন্তু খুব কোশ্চেন দেয়। আর উপাধিগুলো কি বললাম, বুঝেছো? যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে ঠিক আছে। আর মোটামুটি এইগুলোই বেশ। আর একটা খুব কোশ্চেন দেয় যে পল্লবদের রাজনৈতিক গুরু কে ছিল, পল্লবদের গুরু, ধর্মগুরু কে ছিল বলতো? এটা খুব দেয়। পল্লবদের ধর্মীয় গুরু ছিল শঙ্করাচার্য, বুঝেছো? তো শঙ্করাচার্য কোন দর্শনের প্রবক্তা ছিলেন? দ্বৈতবাদ, অদ্বৈত অদ্বৈতবাদ। বেদান্ত, অদ্বৈত বেদান্ত, তাই তো? এই শঙ্করাচার্য কিন্তু, এটা একটু কনসেপ্ট দিয়ে দিই, কনসেপ্ট যদি না জানো, শঙ্করাচার্য 5টা মঠ নির্মাণ করেছিল ভারতের 5 কোণে। হ্যাঁ, তো 5টা মঠ কি কি? শঙ্করাচার্য 5টা মঠ নির্মাণ করে। একটা হচ্ছে উত্তরে হিমালয়ের এই জায়গায় ধরো,
এটা হচ্ছে তোমার জ্যোতি মঠ বা যোশী মঠ। এটা কিন্তু পরীক্ষায় এই কেন্দ্রে দেয়, জ্যোতি মঠ বা যোশী মঠ। এটা কোথায়? এটা হচ্ছে হিমালয়ের পাদদেশে, ঠিক আছে। আচ্ছা, একটা দ্বিতীয় নম্বর হচ্ছে পুরীতে গোবর্ধন মঠ। পুরীতে কোন মঠ? গোবর্ধন মঠ। গোবর্ধন মঠ ক্লিয়ার হলো? পুরীতে গোবর্ধন মঠ। দ্বারকা মানে গুজরাট, এই দ্বারকাতে ধরো, দ্বারকা কিন্তু এখন জলের তলায়, জানো তো? দ্বারকা যে শহর, যেটা শ্রীকৃষ্ণ তৈরি করেছিল, এখন এটা কি কিন্তু গুজরাটে আছে? গুজরাটে এই হ্যাঁ, দ্বারকা দ্বারকা কি, নগরী এটা কি গুজরাটে গুজরাটে তো। আছে? হ্যাঁ, গুজরাটে আছে ওই নগরটা, যেটা শ্রীকৃষ্ণ তৈরি করেছে, সেটা সমুদ্রের নিচে চলে গেছে, বুঝলি তো। আচ্ছা। কিন্তু ওইটা আছে তোর ওই দ্বারকাতে, ওই যে একটা ইয়ে আছে দ্বারকা মঠ। কোন মঠ? হ্যাঁ, দ্বারকা মঠ বা সারদা মঠ। দ্বারকা মঠ বা সারদা মঠ, ঠিক আছে, সারদা মঠ। হ্যাঁ। এই আচ্ছা, আর একটা শঙ্করাচার্য কি বললি? শঙ্করাচার্যকে পল্লবদের? শঙ্করাচার্য পল্লবদের ধর্মগুরু বলা হয়। হুম, আর যে মহীশূর, মহীশূরে একটা আছে, সেটা হচ্ছে সিঙ্গেরি মঠ। কি বললাম? সিঙ্গেরি মঠ। একটা হচ্ছে সিঙ্গেরি মঠ, আর একটা হচ্ছে কামকোটি মঠ। কামকোটি মঠ। এই যে জ্যোতি মঠ, গোবর্ধন মঠ, সিঙ্গেরি মঠ, দ্বারকা, এই চারটে খুব ইম্পর্টেন্ট, বুঝেছো? নেট সেটে কেমন কোশ্চেন দেয়, বাদিকে চারটে স্থানের নাম দিয়ে দেয়, ডান দিকে চারটে মঠের নাম দেয়, মিলাও, ঠিক হলো? অথবা এরকম দিতে পারে, দ্বারকা মঠ কে নির্মাণ করেছিলেন, দিতে পারে। এরকম অ্যাঙ্গেলে কোশ্চেন দিতে পারে, গোবর্ধন মঠ কোথায় অবস্থিত? কোথায়? পুরী। পুরীতে। শৃঙ্গেরি মঠ কোথায় অবস্থিত? মাইশোর। মহিষার, ঠিক আছে। এইভাবে কিন্তু দিতে পারে। হুম। এই শঙ্করাচার্যের চারটে মঠ বা পাঁচটা মঠ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর একজনের নাম আছে, যেটা হচ্ছে আন্ডাল। আন্ডাল কে ছিল বলতো? আন্ডাল হচ্ছে বৈষ্ণব আলোয়ার, মানে বৈষ্ণব সন্তু, ইনি কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আন্ডাল। আন্ডাল কিন্তু মহিলা ছিল, জানো তো, যাকে বলা হতো দক্ষিণের মীরাবাই। দক্ষিণের মীরাবাই। হ্যাঁ, অন্ডাল। তাহলে এখানে একটা কোশ্চেন দেয় যে অন্ডাল কে ছিলেন? বৈষ্ণব সন্তু, শৈব সন্তু, বা এরকম আর দুটো অপশন দিয়ে দিল, তাহলে কি হবে? বৈষ্ণব আলোয়ার। আর শৈবদের কি বলা হয়? নায়নার। নাইনার, ঠিক আছে। এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আর আমি যাচ্ছি না, নোটস বোঝানো তো কিছু নেই, ওই দিকটা নোটস দিয়ে দেবো খন, ওই নোটস গুলো একটু পড়বে। আর যে মন্দির গুলো ভালো করে পড়বে, কোন মন্দির কোথায় অবস্থানটা একটু পড়ে নেবে। দেখবে আমার সব পার্ট বাই পার্ট করা আছে, মহাবলীপুরমে সপ্তনাথ মন্দির করা আছে, কাঞ্চির মন্দির গুলো করা আছে, একদম ওই রীতি অনুযায়ী, শিল্প রীতি অনুযায়ী। কি বললাম, এই বুঝেছো? এই বলো। জ্যোতির্মঠটা বা যোশী মঠটা কোথায় আছে এটা? হিমালয়, হিমালয়। আর একটা এটা তো চারটে হলো, 5 নম্বরটা? কামকোটি মঠ মহীশূরে। মহীশূরে দুটো, বুঝলি তো, ও সিঙ্গেরি মঠ, কামকোটি মঠ। কামকোটি মঠ অতটা ইম্পর্টেন্ট নয়, তবু জেনে রাখ, ওই দুটো হচ্ছে মহীশূরে অবস্থান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চারটে তাহলে মঠ 5টা হয়ে ইম্পর্টেন্ট: গেছে। 5টা হয়ে গেছে। জ্যোতি মঠ, গোবর্ধন মঠ, সিঙ্গেরি মঠ, দ্বারকা মঠ। এটা খুব এই ইম্পর্টেন্ট চারটে মঠ, এই যে কোনো দ্বারকা পরীক্ষায় দেয়। মঠে, এই দ্বারকার মন্দিরে এই নরেন্দ্র মোদী একদম জলের তলায় গিয়ে ধ্যান করে এসেছে, একদম হ্যাঁ, ডুবুরি নিয়ে, ওই ওই প্রোটেকশন নিয়ে আর কি, যা যা নিতে হয় জলের তলায় আচ্ছা। যেতে গেলে, ওইখানে গিয়ে ধ্যান করতে গেছিল। দ্বারকায় কৃষ্ণের জন্ম বা কৃষ্ণের মানে মঠ মন্দির যাই হোক, ওটা আছে। না, কৃষ্ণের জন্ম না, কৃষ্ণনগর তৈরি করেছিল। হ্যাঁ, কৃষ্ণনগর মঠ, জন্ম তো মথুরায়। জন্ম মথুরায়। জন্ম তো মথুরায়, আমি জন্মস্থান দেখে এসেছি। হ্যাঁ, ওই 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 তো সেই কারাগারের মধ্যে। কারাগারের মধ্যে, হ্যাঁ। ওই- আবার আর একদিকে সেই মসজিদ আছে না, মাঝখানে প্রাচীর? হ্যাঁ, বলো বলছি কি, কোশ্চেন, তাহলে বলো। আজকে কোশ্চেন আলোচনা করবে না তো, উত্তর দিয়ে দেবে। উত্তর দিয়ে দেবো কোন?
হ্যাঁ, উত্তর দিয়ে দিলেই হবে। দাদা দাদা বলছি সোশ্যাল সায়েন্সে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটিক্যাল সায়েন্স ছাড়া ইকোনমিক্সে থাকে? সামথিং। দেখো ইকোনমিক থাকা উচিত, কিন্তু ওই এসএসসি দেবে না, গতবারই দেয়নি। গতবার আমি ভীষণ পড়েছিলাম, জানো তো। ইকোনমিক্স গতবার অ্যাকশন দাঁড়াও, আমি একটা কথা বলি, তুমি ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, হ্যাঁ, এইগুলো এইগুলো সম্পর্কে একটু প্রাইমারি ধারণা নিয়ে গেলেই হবে। ইকোনমিক্স বা ওই তোমার বা হচ্ছে কতটা শোনো, মিশ্র। ইকোনমিক্স থেকে অতটা কোশ্চেন দেয় না, থাকে হচ্ছে ইতিহাস ভূগোল। গতবার ইতিহাস ভূগোল ছাড়া অন্য কোথাও থেকে কোশ্চেন থাকেন দেয়নি। তবে জিওগ্রাফিটা ইতিহাস কি ভূগোলের থেকে দাদা সঙ্গে, পড়া উচিত? ওটা কি বলো, জিওগ্রাফিটা কি থেকে পড়া উচিত? কারণ এটা তো ভীষণ সিলেবাস। জিওগ্রাফি থেকে পড়া উচিত ক্লাস 6 থেকে 8 আগে পড়বে, হ্যাঁ, তারপর 9-10, এবার এইগুলো পড়বে। ক্লাস 6 থেকে 8 সবটাই পড়বে, আর 9-10 থেকে না ওই সিলেবাস অনুযায়ী পড়তে হবে তোমাকে, বুঝেছো? বুঝলাম। আর তো আমি সিলেবাস দিয়ে দেবো, কোন সেই সিলেবাস ধরে ধরে, দরকার হলে আমি কিছু, আমার এই কিছু অনার্সের বই থেকে নোটসও করা আছে, অনার্সের বই থেকে বা মাধ্যমিকের বই থেকে। তুমি সিলেবাসটা আগে পাঠাবে তো? হ্যাঁ, সিলেবাসটা পাঠিয়ে দেবো, সেই হিসাবে তোমরা একটু দেখবে। আর বইয়ের নাম এর আগে বলেছিলাম, দাদা বলো। তাহলে কি আপারের ক্লাস হবে? ওই সুবর্ণপর দিয়ে শুরু করলে ভালো হয়, আপাতত একদিন করি, বুঝলে তো। হ্যাঁ, আমি তো তাই গাইড, বলছিলাম। একটু গাইডের মতো তোমার ওই শুক্রবারের দিন, বুঝলে তো। তাহলে একটা দিন শুক্রবার যেমনি ছিল আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার মঙ্গলবার আপাতত থাকুক, তারপর ওদের ইন্টারভিউ ক্লাসটা হয়ে যাক। ঠিক তারপর আছে, তাহলে এই ফ্রাইডে থেকে শুরু হচ্ছে না? এই ফ্রাইডে না, এই ফ্রাইডে ওদের ক্লাস আছে, হ্যাঁ, পরের ফ্রাইডে থেকে নেবো। আচ্ছা, ঠিক আছে, কারণ আমি বৃহস্পতিবার থাকবো না জন্য ওদের শুক্রবার ক্লাস দিয়েছি, বুঝেছো। আগে বই কিনতে হবে, হ্যাঁ, আগে হ্যাঁ, কি করা, ওইটাই তাহলে গ্রুপে একটু দিয়ে দাও, কি বলে দাও বই বা কি ওগুলো সব জোগাড় করে নি, দিয়ে আমি তাহলে পরে শুক্রবার। আমি দরকার হলে বইয়ের ফ্রন্ট পেজ পাঠিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তাই করো তাই করো। ফ্রন্ট পেজ পাঠিয়ে দেবো, তোমরা কিনবে। ওই সব বই, যে বইগুলো পাঠাবো সবগুলো দেবাসী মানে রীতা পাবলিকেশন, ঠিক আছে। ওই বইগুলোকে কিনবে, বই না কিনলে কিন্তু হবে না, কারণ আগে জিওগ্রাফি সিলেবাসটা পাঠাবে কিন্তু। পাঠিয়ে দেবো। আগে হচ্ছে তোমার দরকার হচ্ছে মানে সরঞ্জাম যুদ্ধ করার জন্য, তারপর যুদ্ধ করতে যেতে হয়, হ্যাঁ। নোটস পড়ে কিছু হবে না, আগে বই পড়তে হবে, তারপর নিজের নোটস তৈরি করতে হবে। আর আমি কিছু দিলাম, ব্যাস, এক্সট্রা হলো, ঠিক আছে। আর যে ব্যাকরণ রয়েছে, ব্যাকরণের বইয়ে বাংলা ব্যাকরণ থাকবে, সন্ধি সমাস এগুলো থাকে একটা দুটো করে, বুঝলে তো। তোমার ধরো বাংলাতে 30 নম্বর থাকে, তো 30-এর মধ্যে 15 নম্বর থাকে সাইকোলজি, মানে সাইকোলজি মানে পেডা, বুঝলে তো। আর 15 নম্বর থাকে গ্রামার। এই গ্রামারের মধ্যে 15 নম্বরের মধ্যে ধরো 7 নম্বর থাকে বা 8 নম্বর থাকে প্রোজ থেকে, আর 7 নম্বর থাকে পোয়েম থেকে, বোধ পরীক্ষণ টাইপের, ঠিক আছে। এবার ধরো 8 নম্বরের জন্য প্রোজ, এটা তোমাকে একটা প্যারাগ্রাফ তুলে দিল, এসে তুলে দেওয়ার পরে তুমি সেই প্যারাগ্রাফ পড়ে তোমাকে কোশ্চেন করতে হবে। এবার 7টার মধ্যে ধরো 2-3টে তোমার থাকবে ওইখান থেকে, মানে ওই প্যারাগ্রাফ থেকে অ্যান্সার করতে হবে, আর 2-3টে থাকবে গ্রামার থেকে। ক্লিয়ার হলো, বোঝাতে পারলাম? হ্যাঁ, 8খানা ধর, মানে প্রোজ থেকে তোমার 8 নম্বর থাকবে। তো 8 নম্বরের মধ্যে তোমার হচ্ছে 4টে কোশ্চেন হতে থাকবে ওই বোধ পরীক্ষণ থেকে, কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার, বুঝেছো তো। আর হচ্ছে আর 4টে থাকবে গ্রামার, হয়তো ওইখান থেকে তুলে দিয়ে সমাজ দিয়ে দিল বা সন্ধি দিল, একটা ওয়ার্ড তুলে বা সন্ধি দিচ্ছে। ওই সন্ধি সমাজ কারক বিভক্তি কি কি আছে ওইগুলোও তো সিলেবাসে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, ওই ঠিক ওই আছে, তো ওইগুলো থাকে, ওই তোমার ওই সন্ধি কারক ওইগুলো তাও ম্যানেজ করা যায়, সন্ধি সমাজ কারক বিভক্তি হ্যাঁ ওইগুলো হ্যাঁ ম্যানেজ করা যায়, ওই ধাপ